স্যানিটাইজার এগুলো ইউজ করতাম। কোভিড এর যখন শুরু হয়েছে তখন গভর্নমেন্ট করছে কি, এই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এগুলোর উপরে এগুলোকে এক্সাম্পটেড ভ্যাট বলে দিছে, যে এগুলোর উপরে কোনো ভ্যাট হবে না। এখন আপনি 5-6 রকম বিজনেস করেন, সেখানে ভিতরে একটা বিজনেস হচ্ছে যে বা মানে প্রোডাক্ট তৈরি করেন, তা একটা হচ্ছে যে মাস্ক তৈরি করেন সেম ম্যাটেরিয়াল দিয়ে, আরেকটা দিয়ে একটা বাজারে ব্যাগ তৈরি করেন, কথার কথা। হ্যাঁ, একই ম্যাটেরিয়াল দিয়ে আপনি মাস্ক তৈরি করতেছেন, আবার ওই একই মাস্ক দিয়ে আপনি একটা প্যাকেট যাতে অন্য অন্য যেরকম যেটা ভ্যাটেবল প্রোডাক্ট, ট্যাক্সেবল প্রোডাক্ট, আর এটা হচ্ছে এক্সামটেড প্রোডাক্ট। কিন্তু র মেটেরিয়াল আপনি একসাথে নিয়ে আসছেন, মনে করেন একসাথে আপনি 100 কেজি র মেটেরিয়াল আনছেন, তাহলে 100 কেজি র মেটেরিয়াল আনার জন্য আপনি 100 কেজির উপরে 15% করে ভ্যাট দিচ্ছেন, মনে করেন 150 টাকা ভ্যাট দিচ্ছেন, কথার কথা 150 টাকা ভ্যাট দিচ্ছেন। এখন এই 100 কেজিতে কেজি থেকে মনে করেন আপনি 30 কেজি দিয়ে বানাইছেন, মাস্ক তৈরি করছেন, আর 70 কেজি দিয়ে আপনি অন্য ধরনের একটা প্যাকেজ জাতীয় ব্যাগ তৈরি করছেন। তাহলে মাস্ক যে সেটা তো আমার এক্সামটেড প্রোডাক্ট, তাহলে ওই এক্সামটেড প্রোডাক্টের প্রপোর্শনে ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন না, বাকিটা রিবেট নিতে পারবেন। দিস ইজ কল দা পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। ক্লিয়ার সবাই? জি মানে স্যার। আপনি এক্সামটেড প্রোডাক্ট এবং নন এক্সামটেড প্রোডাক্ট দুইটারই বিজনেস করতেছেন, কিন্তু র মেটেরিয়াল আনার সময় একসাথে আনছেন, আপনি তো জানেন না কোনটা দিয়ে কতটুকু তৈরি করবেন। আনার পরে আপনি যখন এক্সামটেড প্রোডাক্ট যতটুকু তৈরি করছেন সেই রিলেটেড পোর্শনের ইনপুট ট্যাক্সটা রিবেট পাবেন না, আর যেটা ভেটেবল প্রোডাক্টের এই যেটা রিবেট পাবেন। দিস ইজ কল দ্য পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। ভেরি সিম্পল, আমার মনে হয় বুঝতে পারছেন, এটা নিয়ে আর কথা না বলি, এক্সাম্পলটা দিয়ে দিব, দেখে নিবেন। আচ্ছা, সার্টেন প্রোডাক্ট ও সার্ভিস নট অ্যাপ্লিকেবল অফ দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট। এই প্রোডাক্ট, এটা আসলে অলরেডি বলে ফেলছি, এটা আগে এসআর এর মাধ্যমে ছিল, অর্ডারের মাধ্যমে ছিল, পরে আইনের মাধ্যমে। ওই দেখেন ওই আইনের মাধ্যমে, এটা আমরা সেকশন ওই যে 2 সাবসেকশন 18-তে আমরা এই জিনিসগুলো পড়ছি, যা সেম জিনিস এখানে রাখছে। এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিবেন, আপনাকে তো যে ক্রেডিট নিতে হলে আপনাকে কিছু ডকুমেন্টেশন মেনটেন করতে হবে, সেটা কি? আপনি বিল অফ এন্টিটি প্রিজার্ভ করতে হবে, ট্যাক্স ইনভয়েসটা প্রিজার্ভ করতে হবে, থাকতে হবে আপনার সাথে হবে, এবং আপনার 6.6টা উইথহোল্ডিং ট্যাক্স সার্টিফিকেট সেটা আপনাকে থাকতে হবে। ট্রেজারি চালানগুলো আপনার রাখতে হবে, আপনি যে ডিফারেন্সিয়াল ফিগারটা গভর্নমেন্টে যে জমা দিচ্ছেন সেটা ট্রেজারি চালানটা থাকতে হবে। তারপরে ওয়াশ আউট, দেখেন, বিল ইস্যুড কনসার্ন দ্য অর্গান হুইচ উইল বি কনসিডার দ্য ইনভয়েস, এগুলো ইটসেলফ এজ এ ট্যাক্স ইনভয়েস হিসেবে পরিচালিত হবে। গ্যাস, ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, এগুলো ইটসেলফ ওই বিলটাই ট্যাক্স ইনভয়েস হিসেবে পরিগণিত হয়। এখন আসেন, আমরা অনেকক্ষণ পড়ছি, আবার কিছু কেস পড়ি, আপনার ডিসিশন দিবেন। কেস 1, কয়টা বাজে? একজন বলছে না, লুৎফুর কবির। পাবে না রিবেট স্যার। পাবে স্যার, রিবেট পাবে তো স্যার। পাবে না যে বলতেছেন, কেন পাবে না? যারা পাবে বলতেছেন কেন পাবে? সেই র মেটেরিয়াল এনেছে তখন একটা টাকা পরিশোধ করছে, পরবর্তীতে যখন 15% দেবে, সে 15% আগেরটা থেকে তো লেস করতে হবে স্যার। স্যার আমার তো আগে এটা জানতে হবে না যে আমার ইলেকট্রিক কেবলটা কি কাজে লাগবে, আমার যদি এটা প্রোডাকশনের সাথে জড়িত হয়, মেশিনারি বা অন্যান্য একটা কাজে। চোখ, একটা একটা সাবান ফ্যাক্টরিতে ইলেকট্রিক কেবলটা কেন লাগে? স্যার মেশিনারিজ এর জন্য লাগতে পারে, আবার আমার অফিসের জন্য তো লাগতে পারে, বাট অফিসের জন্য লাগতে লাগলে পারে, তো আমি হ্যাঁ। সেক্ষেত্রে রিবেট পাবো না। বলেন, আপনার যুক্তি দেন। মোসাদ্দেক একটা যুক্তি দিচ্ছে, দেওয়ার চেষ্টা করতেছে, 50-50। আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা ডাইরেক্টলি রিলেটেড না প্রোডাকশনের সাথে, এই জন্য রিবেট পাবে না মনে হয়। আচ্ছা, ওকে, আব্দুল আজিম একটা বললেন, আর আর কেউ? আমাদের ক্যাপ্টেনরা স্যার কই, অভিজিৎ, ইদা কই? স্যার আই স্যার থিংক রিবেট পাবে স্যার, কারণ সাবানটা তো স্যার হাত দিয়ে তৈরি করা হচ্ছে না এখানে। ইলেকট্রিক কেবল বলতে হয়তো সাবান তৈরির যে মেশিনটার কথা বলা হচ্ছে সেটাই মিন করতেছে, তো সেই ক্ষেত্রে স্যার আমার ধারণা রিবেট পাবে। স্যার ইলেকট্রিক কেবল তো অফিস ইকুইপমেন্টের একটা পার্ট, এটা ইনকাম ট্যাক্স ক্রেডিটের এক্সেপশনাল যে আইটেমস এর মধ্যে পড়ে যায়, এই কারণে এটা রিবেট পাবে না স্যার। ওকে, ওকে, ওকে। দেখেন, এই যে আপনাদের চিন্তা করতেছেন, এটা এটাই হচ্ছে যে আমি চাচ্ছিলাম এটাই। রিবেট আনসার কি পাইতে সেটা পারে। ডিফারেন্ট ডিসকাশন। হ্যাঁ, স্যার রিবেট পাইতে পারে, এটা মেশিনারি। এই পরীক্ষা হলে মেবি মেবি কোনো আনসার থাকবে না, মেবি থাকবে না, অর ইয়েস অর নো। স্যার ইয়েস। আচ্ছা, এটা রিবেট পাবে না, কেন পাবে না আমি সেটা বলি। এটা হচ্ছে যে একটা ওই যে আপনাদের ওই সেকশন 2 আর 18টা একটু দেখেন, ওখানে
রিপেয়ার মেনটেনেন্স পাচ্ছে? পাবে না। ইলেকট্রিক্যাল কেবল ওখানে আছে, ওটা পাবে না। এখন আপনার যুক্তি দিতে পারেন যে সাবান তৈরি করার জন্য যে মেশিনটা চলছে সেটার মেশিনে ইলেকট্রিক কেবল হইতে পারে, হোক সেটা, সেটা তো কেবল কেবল এক্সপেন্ডিচার অথবা রিপেয়ার্স মেনটেনেন্স এক্সপেন্ডিচার, এটা রিবেট পাবে না। ওকে, ওকে স্যার, এটা ক্লিয়ার। স্ট্রাকচারাল এন্ড রিপেয়ারিং, দেখেন ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচারাল রিপেয়ারিং, তাহলে এটা রিবেট পাবে না। ওকে, বাট আনসার কাটটা হয়েছে না হয়েছে আমার সেটাও দেখি না, আপনারা যে চিন্তা করছেন সেটাই আমার কাছে এনাফ। এখন আসেন কেস 2, ছবির দিকে তাকাবেন, দেখবেন যে আনসার অর্ধেক পেয়ে যাবেন। আচ্ছা, one ice cream manufacturing company, Quality BD Limited, imported some refrigerator and freezers for their ice cream selling. একটা আইসক্রিম কোয়ালিটি, যে কোয়ালিটি আইসক্রিম তারা আইসক্রিম বিক্রি করতে হলে তো ফ্রিজ দিতে হয়, সেলিং অ্যান্ড মার্কেটিং পারপাস, and this refrigerator and freezer are distributed to the wholesaler and retailer for free of cost। তারা ফ্রি অফ কস্টে সেটা আমাদের দেশে কিন্তু দেখেন মোস্ট অফ দা এই যে আইসক্রিম কোম্পানিগুলো তাদের আইসক্রিম সেল করার জন্য ফ্রিজ যেগুলো ফ্রি দেয়। ইন দিস কেস পেইড ভ্যাট অ্যামাউন্ট অ্যাট ইম্পোর্ট স্টেজ, এই যে সে তারা যে রিফ্রিজারেটর বাইরে থেকে আমদানি করে আনছে, আমদানি করার সময় যে ভ্যাটটা দিছে, এই ভ্যাটটা রিবেট পাবে কি পাবে না? কোয়ালিটি বিডি যে ফ্রিজটা আমদানি করার সময় যে এই রিবেটটা ভ্যাটটা দিছে, এই ভ্যাটটা এখন সে সেল ভ্যাট থেকে আইসক্রিম বিক্রি করে যে ভ্যাটটা দিছে সেই ভ্যাট থেকে বাদ দিতে পারবে কি পারবে না? আর পাবে স্যার না স্যার পারবে না, রিবেট। স্যার পারবে না স্যার। পারবে না, মার্কেটিং কেন পারবে এক্সপেন্স না? গুলো তো স্যার রিবেট মার্কেটিং এক্সপেন্স না, পাবে না কেন? স্যার, ফ্রিতে স্যার ফ্রিতে দিচ্ছে তো এর জন্য পাবে না, যেহেতু সে 15% ভ্যাট নিচ্ছে না। না না না, ফ্রিতে তো এটা দিচ্ছে, কিন্তু সে তো কেন ফ্রিতে তো সে ফ্রিজ দিচ্ছে, কিন্তু এই ফ্রিজটা তো সে কিনে আনছে, আর সে তো আইসক্রিম তো ভ্যাট দিয়ে টাকা দিয়ে বিক্রি করতেছে। কিন্তু এক্সপোর্ট এটা হতে পারে এখন আইসক্রিম কথা হচ্ছে তৈরির যে ক্ষেত্রে বা না, ম্যানুফ্যাকচারিং ইনপুটের সঙ্গে এটাতে রিপ্রেজেন্টেটিভ তো নাই। স্যার, আইসক্রিম এটা তো তৈরির স্যার জন্য এটা ইনপুট হিসেবে মার্কেটিং ইউজ হয় না। আচ্ছা, আমরা মার্কেটিং একজন একজন এক্সপেন্স বলি, স্যার। একজন একজন নেই, আরিফ এটা নিচ্ছি, স্যার, তারপরে রায়হানটা নিব। স্যার ইনপুটের সংজ্ঞাতে এটা রিপ্রেজেন্টেটিভ কথা বলা আছে যে রিবেট পাবে না। কিন্তু এখন তো সে তো আইসক্রিম কোম্পানি, এখন ফ্রিজ ছাড়া তো আইসক্রিম কোনো মতে সম্ভব না। সম্ভব? ফ্রিজ ছাড়া কি আইসক্রিম রাখা কি সম্ভব? না, এটা সম্ভব না। তাহলে স্যার আপনি ওই যে এটা আমাদের সংজ্ঞাতেই দেখা আছে রিপ্রেজেন্টেটিভ পাবে না। যেগুলো স্যার ছাড়া স্যার হচ্ছে, ওখানে তো লেখা আছে রেফ্রিজারেটর ফ্রিজ এগুলো লেখা আছে, এই হিসেবে তো স্যার পাবেন। এটা হ্যাঁ, টাইপের এটা আইটেম। পাবেন স্যার। তাহলে ও স্যার, এটা আইসক্রিম কোম্পানি, মার্কেটিং স্যার এক্সপেন্স, এখানে তো মার্কেটিং বলছে এক্সপেন্স তো মার্কেটিং ডাইরেক্টলি রিলেটেড পারপাস, না। সেখানে তো মার্কেটিং পারপাস দিয়ে পার্শিয়াল পাওয়ার পাবে। কথা, কারণ আপনি যে ম্যাথটা আমাদের দেখিয়েছিলেন সেখানে বলছিলেন মার্কেটিং এর জন্য পার্শিয়াল পাবে। ভাই আপনারা ম্যাথটা তো আমি একটা এক্সাম্পল ধরছি রে ভাই, ম্যাথটা আমি এটাতে এক্সাম্পল বলছি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সে আইসক্রিম কোম্পানি, সে কিছু ফ্রিজ ইম্পোর্ট করে আনছে, সে ফ্রি অফ কস্টে দেখবে পয়সা দিয়ে দেখ যেভাবে দিবে দেখ, তাইলে সে যে ইম্পোর্ট করে আনার সময় ভ্যাট দিছে, কাস্টমস অথরিটিকে ভ্যাট দিছে, সে এই এই ফ্রিজটা ইউজ করে আইসক্রিম বিক্রি করে। আইসক্রিম বিক্রি করার সময় কিন্তু কাস্টমার থেকে ঠিকই ভ্যাট নিচ্ছে, তাহলে কাস্টমার থেকে যে ভ্যাটটা নিচ্ছে সে ভ্যাটটা গভর্নমেন্টকে দেওয়ার সময়, ফ্রিজটা কিনে আনার সময় যে ভ্যাটটা ইম্পোর্ট স্টেজে দিছে সেইটা রিবেট পাবে কি পাবে না? দিস ইজ দ্য বেসিক কোয়েশ্চেন। স্যার পাবে না, কারণ এখন না আপনারা বলতেছেন যে ওই ডেফিনেশনে বলে দিছে রেফ্রিজারেটর এটা আছে, সেটা পাবে না। তাহলে কি স্যার আবার আমি আপনাদেরকে পাল্টা কোয়েশ্চেন দিচ্ছি আপনাদেরকে যে ভাই ফ্রিজ ছাড়া কি মানে আইসক্রিম থাকবে? থাকবে না। স্যার এখানে স্যার, স্যার হ্যাঁ, হ্যালো নাহিদ বলেন, নাহিদেরটা নিই তারপরে অন্য জনটা নিব, প্লিজ নাহিদ বলেন। স্যার, এখানে ব্যাপার হচ্ছে স্যার, ফ্রিজের ব্যাপারটা হচ্ছে আইসক্রিম কোম্পানি এটা তার মার্কেটিং পলিসির জন্য ফ্রিজটা বিভিন্ন দোকানে সে দিচ্ছে যে তার আইসক্রিমটা যেন ওই ফ্রিজে রাখা হয়। এটা যেহেতু মার্কেটিং পলিসি করছে, সুতরাং এটা তো হচ্ছে তার র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে না, যদিও বা সে হচ্ছে মার্কেটিং পলিসির জন্য ফ্রিজটা ইম্পোর্ট করা হয়েছে। সুতরাং এই পারপাস থেকে আমি মনে করি যে স্যার এটা সে ইয়েটা পাবে না, রিবেটটা পাবে না। ওকে, নাহিদ একটা যুক্তি দিচ্ছে, হবে না। নাহিদের যুক্তির মাঝে ঠিক আছে, নিলাম। তারপর অন্য স্যার, বলেন। স্যার আপনি স্যার যখন আইসক্রিমের ভিতরে তো ফ্রিজের কস্টটা তো এখানে ঢুকে দিতে পারে। ভাই স্যার আপনি সবকিছু তো কষ্ট ঢুকাবে। হ্যাঁ বলেন। তখন স্যার আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে সিমেন্টের ব্যাপারে, যে বিল্ডিং ছাড়া কি সিমেন্ট তৈরি করা পসিবল কিনা, এটা কি হাওয়ায় হবে কিনা।
তো আইসক্রিমের এই বিষয়টা আমার কাছে সেম লাগতেছে স্যার, যে রেফ্রিজারেটর ছাড়া হয়তো আইসক্রিমটা বিক্রি করা পসিবল হবে না, বাট এটা আইসক্রিম তৈরির সাথে সরাসরি সংযুক্ত না, এই জন্য হচ্ছে গিয়ে এটাতে রিবেট হবে না। হ্যাঁ, এখন পরীক্ষা আসলে কি দিবেন? ইয়েস অর হবে নো? না। নো। 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 হ্যাঁ, ইয়েস আছে কেউ? একজনও নাই 105 জনের ভিতরে আমি ছাড়া? স্যার আমি ইয়েস আছি স্যার। আচ্ছা, ওকে। এটা আসলে এগুলো হবে না, স্যার কি কারণ কারণ হবে না। এটা কেন বলি আমি? এটা এটা ক্যাপিটাল নেচার নাম্বার ওয়ান। কারণ ও আপনাকে ফ্রি দিচ্ছে আইসক্রিম বিক্রি করার জন্য, এবং সে এটা যখন আপনি মনে হয় করে তার, সে কিন্তু আবার এটা ফেরত নিয়ে নেয়, তাই না? এটা হচ্ছে তাদের তাদের একটা ক্যাপিটাল নেচার, জাতীয় প্রোডাকশনের সাথে রিলেটেড না। ইয়েস, দিস ইজ দ্য সেলের সাথে রিলেটেড, বাট এটা আপনার প্রোডাকশনের সাথে রিলেটেড না। সেই দৃষ্টিকোণ থেকে দিস ইজ দ্য ক্যাপিটাল নেচার এটা, সেই জন্য এটা এই রিফ্রিজারেটরটার জন্য যে ইম্পোর্টে যে ভ্যাটটা দিচ্ছে সেটা সে রিবেট পাবে না। স্যার ওই এইটাতে যদি আচ্ছা, এই ফ্রিজটা যদি তার হলো কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেগুলো আইসক্রিম রাখার জন্য যেগুলা বিশাল বড় একটা তাও ফ্রিজার ক্যাপিটাল, রাখে ওগুলো ওইটা ক্যাপিটাল হয়। নেচার, ওগুলো ক্যাপিটাল নেচার মাওলা মোয়াল্লাম, ওটা ক্যাপিটাল নেচার এগুলো। ঠিক আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমি আরেকটাতে আসি, দেখি এটা কি বলে। XYZ লিমিটেড কোম্পানি টেক্স দ্য ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক IER ইন্স্যুরেন্স পলিসি ফ্রম রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি। XYZ, হ্যাঁ, তারা তাদের ফ্যাক্টরিটা একটা ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক নিছে, মানে একটা ইন্স্যুরেন্স কাভারেজ দিছে। কার থেকে নিছে? রিলায়েন্স ইন্স্যুরেন্স থেকে। দিস পলিসি কাভার্ড এ ফুল ফ্যাক্টরি উইথ প্ল্যান্ট এন্ড মেশিনারি। এই পলিসিটা ফুল ফ্যাক্টরি এবং প্ল্যান্ট এন্ড মেশিনারি কাভার আছে। 1 জানুয়ারি 2022 XYZ লিমিটেড পেড ফুল প্রিমিয়াম অ্যামাউন্ট উইথ রেসপেক্টিভ ভ্যাট। তো জানুয়ারি মাসের 1 তারিখে ওই বছরের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা নিছে সেটা পুরো প্রিমিয়ামটা পে করে দেয় উইথ ভ্যাট। এখন কথা হচ্ছে যে নাও XYZ কোম্পানি ইজ এলিজিবল ফর সেড ইনপুট ট্যাক্স ক্রেডিট। এই যে প্রিমিয়ামের সাথে যে ভ্যাটটা দিয়েছে সেই ভ্যাটটা রিবেট পাবে কি পাবে না? পড়তে হবে আর স্যার। স্যার পার্সিয়াল পাবে। পাবে। রিবেট অজিত, পাবে, আজিম রিবেট বুঝি নাই। পাবে স্যার। আব্দুল আজিম, আপনি কিছু একটা বলতেছিলেন, বলেন তো একটু প্লিজ। স্যার পার্সিয়ালি পাবে, কারণ এখানে তো ওই ইন্স্যুরেন্সটা প্ল্যান্ট মেশিনারির উপর আছে, ওটার উপরে তো ভ্যাট রিকভারেবল না, মানে রিবেট পায় না। তাহলে বাকি যেগুলো আছে, যেটা হচ্ছে ইনপুটের উপরে আছে আমাদের প্রোডাকশনের জন্য রিলেটেড, ডাইরেক্ট কস্টের যেগুলো আসবে ওটার জন্য পাবে আর কি স্যার। আচ্ছা, ও একটা কথা বলতে চাচ্ছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ আজিম। আর অন্য কেউ? স্যার ওই প্ল্যান্ট আর মেশিনারির জন্য পাবে না, কিন্তু ফুল ফ্যাক্টরির জন্য স্যার পেতে পারে, পার্শিয়াল পাবে, পার্শিয়াল ইনকাম ট্যাক্স আপনার ক্রেডিট পাবে। পার্সিয়াল করেন না, ইয়েস আর নোতে থাকেন, ইয়েস আর নোতে থাকেন। স্যার পাওয়া উচিত পাবে স্যার, স্যার, পাবে। পাবে ভাই স্যার। উচিত সুদ সুদ জোবাইর বলতেছে পাবে, যুক্তি কি? স্যার ইন্স্যুরেন্স, স্যার ইন্স্যুরেন্স তো রিবেটের মধ্যে হয় স্যার। ইন্স্যুরেন্স তো একটা স্যার হলো ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের জন্য তো একটা মানে ইন্ডিসপেন্সিবল পার্ট। এটা তো একটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে অ্যাসোসিয়েটেড। সবকিছু গুরুত্বপূর্ণ, এখানে অগুরুত্বপূর্ণ কিছু নাই, সবই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, বিকজ লেবার ছাড়া আপনি প্রোডাক্টই তৈরি করতে পারবেন না। লেবারের চেয়ে বড় ইম্পর্টেন্ট কিছু আছে বলেন? সেই লেবারের বিলে দেওয়া ইনপুট ট্যাক্স হিসেবে দিচ্ছে না। স্যার পাবে না স্যার। আর আচ্ছা, একটু স্যার পড়তে হবে ভালো করে। আচ্ছা, আচ্ছা, শুনেন, এটা হচ্ছে যে প্রথম কথা একটু খেয়াল করেন, এটা রেভিনিউ নেচার। আমরা প্রিমিয়ামটা কি 1 বছরের জন্য না? প্লিজ স্যার। ওকে। আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম পাবে না, ডেফিনেশনে কোথাও না করা নাই, আছে? প্রথম কথা হচ্ছে দিস ইজ রেভিনিউ নেচার, এবং এটার নেগেটিভ লিস্ট, এবং সেকশন 218-তে কোথাও নেগেটিভ ভাবে মেনশন করা নাই। না পাবে না সেটা বলা নাই, সেটা অপারেটিং এক্সপেন্স হিসেবে এটা রিবেট পাবে। ক্লিয়ার? ওকে স্যার। ওকে। আচ্ছা, স্যার
আহ, এখন বলেন এটা ট্যাক্স আপনাদেরকে। রিবেট পাওয়া না পাওয়া তো পরের হিসাবে আসছে, বাট আমার এটা ডাউট হচ্ছে যে এটা তো ইনপুটের মধ্যেই মেবি কাউন্ট হয় না যদি আমি ইন্স্যুরেন্সটা চিন্তা করি। অবশ্যই অবশ্যই এটা ইনপুট হিসেবে কাউন্ট হয়, তাহলে এটা কস্টিং এ আসবে তো আপনার। আচ্ছা, এবার আসি আরেকটা লাস্ট, দেখি এটা কি বলেন। ওয়ান ম্যানুফ্যাকচারিং এন্টিটি sell or supply his goods at 15% rate. For the manufacturing of this product, he purchases several input items. Out of this purchase, some inputs items are VAT 15%, some input item VAT is 10%, some input item VAT is 7.5%, and some is 5% rated. Now, question is this manufacturing entity can take the rebate of all related inputs items VAT amount. এখন আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে যে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা সে 15% যে পারচেস করতেছে, 10% যে পারচেস করতেছে, 7.5 যে ইনপুটস পারচেস করতেছে, 5% কাছে সে সবগুলো কি রিবেট পাবে নাকি একটা দুইটা পাবে? স্যার সবগুলাই পাবো স্যার। সবগুলোই পাবে। সবগুলোই পাবে। সবগুলোই পাবে স্যার। সবগুলোই পাবে স্যার। এখানে স্যার রেটটা ইম্পর্টেন্ট না, আমার হলো ওই লিস্টের মধ্যে আছে কিনা, যেটা হলো 15% হোক বা 10% হোক অথবা 7.5% হোক, আমার নেগেটিভ লিস্টে যদি থাকে তাহলে পাবেন। সে তো সাপ্লাই তো ঠিকই 15% রেটে সে তো গুড সেল করতেছে, এটাতে তো কোনো প্রবলেম দেখছি না। ওকে, অন্য কেউ এখানে মানে কনসার্ন পয়েন্ট কোনটা, কনসার্ন লাইন কোনটা, কে বলতে পারবেন? আউটপুট স্যার, এখানে আউটপুট এখানে 15%। সাপ্লাই করে এট 15% রেট, এটাই স্যার মেইন ফোকাস। এক্স্যাক্টলি। ওকে ওকে, দ্যাট ইজ আপনারা বলতে চাচ্ছেন যে এই দিস ইজ দ্য মেইন পয়েন্ট, এম আই রাইট? ইয়েস স্যার। জি না স্যার, এখানে স্যার মেইন পয়েন্টটা স্যার মনে হচ্ছে স্যার ম্যানুফ্যাকচারিং এর সাথে যেহেতু জড়িত, তাই এখানে ভ্যাটটা পাবে স্যার, এই জন্য মনে হচ্ছে আর কি, যেহেতু বলছে এটা ম্যানুফ্যাকচারিং এর সাথে প্রোডাক্টটা জড়িত, আর স্যার কেন মেইন ইনপুট কনসার্নটা মনে হয় এখানে স্যার। সার্ভিসিং হবে না? সার্ভিসে তো হবে, হবে না কেন? ম্যানুফ্যাকচারিং হইতে হবে স্যার না তো? নট ইনপুট আইটেমটা স্যার, ইনপুট আইটেম এটা হচ্ছে একটা। ইনপুট আইটেমটা যদি স্যার নেগেটিভ লিস্টে না থাকে তাহলে তো হবে। না না, এখানে তো নেগেটিভ পজিটিভ লিস্টে তো ইস্যুই তো নাই। এখানে বলতেছি যে আপনি একটা 15% প্রোডাক্ট সেল করেন, এখন এই 15% প্রোডাক্টটা সেল করার জন্য যে র মেটেরিয়াল গুলো পারচেস করেন সেগুলো কোনোটা 15%, কোনোটা 10%, কোনোটা 7.5, কোনোটা 5%। এখন হুম, আপনাকে বলতেছে যে ইনপুট ট্যাক্স গুলো রিবেট পাবেন কি পাবেন না? পাবে স্যার। সবগুলো পাবেন? হ্যাঁ পাবে। সবগুলো রিবেট পাবেন, এই 15% রিবেট পাবেন, 10% পাবেন, 7.5% পাবেন, 5% পাবেন, সব পাবেন। শুধু 15% পাওয়া যাবে। হ্যাঁ, পাবে। জি, জি স্যার, পাবো স্যার। সবই পাবে। সবগুলো পাবেন, সবগুলো পাবেন। সবগুলো পাবে, যদি পার্শিয়াল মানে অ্যাপ্লাইড না হয় পার্শিয়াল পাবে তখন। হ্যাঁ, সবগুলো পার্সিয়াল কেন পাবে। আনতেছেন? এই মিস্টার মোয়াল্লেম, আপনি মনে হয় মানে আপনার বাড়ি কোথায়? সবসময় আপনি নেগেটিভ ভাবে চিন্তা করেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করার জন্য অনেক ধরনের ইনপুট করতে হয়। কোনো ইনপুটের 15% ভ্যাট ভ্যাট দিয়ে আনছেন, কোনোটা 10% ভ্যাট দিয়ে আনছেন, কোনোটা 7.5% ভ্যাট দিয়ে আনছেন, কোনোটা 5% ভ্যাট দিয়ে আনছেন। সে এনে সেগুলো বিক্রি করতেছেন, যার কাছে সেগুলো 15% বিক্রি করতেছেন। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, আপনি যে ইনপুট ট্যাক্সে বিভিন্ন রেটের গুলো দিচ্ছেন, সব সব রেটের গুলো পাবেন নাকি একটা রেটের পাবেন নাকি দুইটা রেটের একটা পাবেন? সবগুলোই সবগুলোরই পাবে। পাবে স্যার, সবগুলোরই পাবে স্যার। সব রেটের পাবে। রিডিউস রেটের গুলা আমি একটা পাবে জিনিস না। খেয়াল রাখেন, আমি কিন্তু আপনাদেরকে কনফিউজ করি কিন্তু স্যার সবগুলোই এখানে পাবে স্যার। আমি সবগুলোই আপনাদেরকে পাবে স্যার। আমি আপনাদেরকে কথার মাঝখানে কিন্তু কনফিউজ করি, কারণ আপনাদেরকে কনফিউজ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের ইমানের জোরটাকে শক্ত করা। আনসার অনেক আগে হয়ে গেছে, আমি ঘুরে পেঁচায় আপনাদেরকে কনফিউজ করতেছি শুধুমাত্র আপনাদের ইমানের জোরটা শক্ত করার জন্য। আপনি যেটা বলতেছেন বোল্ডলি বলতেছেন কিনা? ইয়েস, এখানে পয়েন্ট হচ্ছে যে আউটপুট ট্যাক্সটা কত। এক্স্যাক্টলি। স্যার 50%। এখানে কনসার্ন হচ্ছে আউটপুট ট্যাক্সটা যদি 15% হয়, আপনি যে রেডে মাল কিনে না কেন সব রেডের গুলো পাবেন। যদি এখানে আউটপুট ট্যাক্সটা যদি এই 15%টা যদি যদি আপনার এখানে যদি মনে করেন 10% হইতো, হ্যাঁ, আর এগুলো যদি সবগুলা 15% হইতো, তাহলে আপনি রিবেট পাইতেন না। এটা ঠিক আছে। কোথায় বলা আছে মনে আছে? সেকশন স্যার এটা 46 এর বুঝলাম না 11 স্যার, বলা আছে স্যার না? এই পয়েন্টটা যদি স্যার আবার একটু বুঝাই দিতেন স্যার। এই আপনারা অন্য কেউ বুঝান, আমি যদি এই অভিজিৎ আপনি বুঝান তো। স্যার এখানে মেইন
মেইন জিনিসটাই ছিল ওখানে মানে ফোকাল পয়েন্টটাই ছিল যে ট্যাক্স রিবেট পেতে হলে, ভ্যাট রিবেট পেতে হলেই 15% অর ফিক্সড, ওর ওর বেশি অথবা 15%ই হলো আমাকে সেল করতে হবে, অর্থাৎ ম- ভ্যাট আদায় করে মল্লাম ফেলতে হবে। মল্লাম নো 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 মল্লাম একটু মিসেন। আপনার যে আপনার সেল ভ্যাটটা, আউটপুট ভ্যাটটা 50% হইতে হবে। হ্যাঁ স্যার এটাই আউটপুট কথা বল। ভ্যাটটা 15% হইতে হবে, এত কথা বলার দরকার নাই। আউটপুট ভ্যাটটা 15% হইতে হবে। যদি আউটপুট ভ্যাট 15% না হয়, তারপর আপনি যে প্রা- এই ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য যত যে কোনো রেটে ভ্যাট দিয়ে আপনি প্রোডাক্ট কেনেন, সেগুলো রিবেট পাবেন না। এক্স্যাক্টলি স্যার। বলেন, কারো কোনো কনফিউশন আছে 105 জনের মধ্যে আমি ছাড়া? না স্যার। আরিফ? যাই না হোক, স্যার। তো স্যার এখানে স্যার হলো যেগুলোতে মানে গভর্নমেন্ট রেটই হলো 15%-এর কম, ওগুলাতে হবেই না তাই তো? ওগুলাতেও হবে না? আবার কথা বলতেছি, সেল ভ্যাট 15%-এর নিচে হলে পাবেন না, সোজা কথা। ওকে একটা জিনিস ওকে মাথায় রাখেন শুধু। ওকে স্যার। আচ্ছা স্যার, সেলভেটটা 50% এর নিচ হলে পাবো না, বেশি হলে কি পাবো স্যার? কে বলছেন কোয়েশ্চেনটা? কে বলেন তো, কে কোশ্চেন করছেন? স্যার সেলভেটটা স্যার যদি 50% এর বেশি হয় তাহলে কি অবশ্যই তো পাবো, জিনিসটা এরকম? সর্বোচ্চ ভ্যাটই তো 15%। মানে আপনার যদি কখন 15%। ফয়সাল, ফয়সাল একটু আনমিউট করেন। আমরা প্রথমে বলছি ভ্যাট 15%, বর্তমানে 15% আছে। এখন যদি কখনো স্ট্যান্ডার্ড রেট যদি 15%-এর জায়গায় যদি 10% হয়, আবারও বলি, স্ট্যান্ডার্ড রেট যদি 15%-এর জায়গায় 10% হয়, তখন ও হবে। 15%-এ যদি গভর্নমেন্ট বলে 20% স্ট্যান্ডার্ড রেট, তখন তাহলে সেটা হবে। বাট নাও ইজ দ্য স্ট্যান্ডার্ড রেট ইজ দ্য 15। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল। আচ্ছা, আরেকটা কেস, লাস্ট নাম্বার কেস। A taxpayer person producing 50 kg one bag cement, he run the following activities. 50 কেজি সিমেন্ট তৈরি করার জন্য সে নিচের এই অ্যাক্টিভিটিস গুলা করে। র মেটেরিয়াল ইনপুট করছে 250 টাকা, উইথ ভ্যাট 15%, মানে 250 টাকার ভিতরে 15% ভ্যাট সহ 250 টাকা। অ্যাটি পেড করছে, ইম্পোর্ট এসেছে 10 টাকা। পাওয়ার কস্ট দিছে হইলো 20 টাকা, উইথ ভ্যাট 15%। লেবার কস্ট দিচ্ছে 40 টাকা, উইথ ভ্যাট 15%। আদার কস্ট 50 টাকা, উইথ ভ্যাট 15%, বাট নট রিবেটেবল বলে দিচ্ছে। এটা যে কোনো কারণে বলে দিচ্ছে যেটা রিবেটেবল না, মানে লেস না। সেল প্রাইস 425 টাকা, উইথ ভ্যাট 15%। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট কতটুকু পাবে, আউটপুট ভ্যাট কত, গভর্নমেন্ট ট্রেজারিতে কত দিবে? পারবেন করতে এটা? ট্রাই করি পারবো, স্যার। অঙ্ক করতে হবে স্যার। প্রথমে বলেন তো আউটপুট ভ্যাট কত, কে বলতে পারবেন আউটপুট ভ্যাট কত? 15% স্যার। আউটপুট ভ্যাট কত, আউটপুট ভ্যাট 63 টাকা 75 পয়সা। কত? Yes, 63.75. 63.75। আউটপুট ভ্যাট কত? 63.75। কিভাবে শামীম, কিভাবে করছেন বলেন তো? স্যার 15% আমাদের সরাসরি স্যার। এই প্রতি শামীমেরটা শুনি, তারপর অন্যদেরটা প্লিজ, একজন একজন। শামীম বলেন। 425 টাকা মাল্টিপ্লাই স্যার 15%, এটা কি ইনক্লুডেড করবো? এটা কনফিউশন আপনার স্যার। এখানে লেখেন তো, স্ক্রিনে কি বলা আছে? স্যার এটা স্যার আউটপুট ভ্যাটটা এখানে স্যার 75 টাকা আছে স্যার, 75 টাকা আউটপুটের। ওমর কিভাবে ক্যালকুলেট করে বলেন তো দেখি। ওমরেরটা নিয়ে পরে অন্যরা কথা বলেন না। ওমর ওমর বলেন, স্যার আউটপুট ভ্যাট কত? 425 টাকাটা হলো গিয়ে স্যার 80, মানে এটাকে 85 দিয়ে ভাগ করে তারপর 15 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। সুতরাং 350-এর 15% হলো গিয়ে 75 আসে। 350-এর সাথে 75 যোগ করলে 425 আসবে স্যার। 55 টাকা শামীম, দিলে ভ্যাট না স্যার? এখানে ল্যাঙ্গুয়েজটা কি? সেল প্রাইস বিডিটি 425, উইথ ভ্যাট 15%। তার মানে 425 টাকা কি উইথ ভ্যাট না উইদাউট ভ্যাট? উইথ উইথ ভ্যাট। ভ্যাট স্যার। With that, sir. হ্যাঁ, 115 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ। 15 স্যার 55 টাকা। 55 টাকা 43 পয়সা স্যার। আচ্ছা, অন্যরা কেউ কথা বলেন না। শামীম বলেন তো দেখি কিভাবে করলেন? 425 ডিভাইডেড 115, মাল্টিপ্লাই 15। ইয়েস, মানে 425 টাকা ভ্যাট সহ 425 হচ্ছে যে 115, দেন তাহলে 15% ভ্যাট কত? 15%। তাহলে ভ্যাট হচ্ছে যে আমার আউটপুট ভ্যাট হচ্ছে 15%, 15.43 টাকা। এখানে ইনপুট ভ্যাট কত, এবং ইনপুট ভ্যাট কত, ইনপুট ভ্যাট রিভেটেবল কত?
যাই হোক, এটা আমি আপনাদেরকে আনসারটা দেখাই দিই, আপনারা এটা বুঝবেন। আমার মনে হয় এখন আর এত ডিটেলস কথা না হবে। দেখেন এখানে একটু বলি, দেখেন এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন। র মেটেরিয়াল 250 টাকা, ইনপুট ভ্যাট আছে, তাহলে 200 ভ্যাট ভ্যাট হচ্ছে যে 32 টাকা 61 পয়সা, তাহলে কষ্ট হচ্ছে এত। অ্যাটি মানে ওইটা তো পুরোটা অ্যাটি হচ্ছে যে এখানে 10 টাকাটাই বলতেছে যে অ্যাটি, তাই না? 10 টাকাটাই বলতেছে অ্যাটি, তাহলে আমার 10 টাকাটা অ্যাটি। তারপরে পাওয়ার কস্ট 20 টাকা, 20 টাকার মধ্যে 2 টাকা 16 পয়সা হচ্ছে যে 61 পয়সা হচ্ছে ভ্যাট, বা 17 টাকা হচ্ছে আদার দেন ভ্যাট। লেবার কস্ট 40 টাকা, কিন্তু লেবার কস্ট বলছে যে লেবার কস্ট আমরা 5 টাকা 22 পয়সা, কিন্তু এটা আমরা রিবেট পাবো না, তাই না? লেবার কস্ট তো রিবেট পাবো, লেবার কস্ট রিবেট পাবো না। আদার কস্ট জি না বলে স্যার। দিচ্ছে নন রিবেটেবল, এটা পাবো না। তাইলে আমার প্রফিট এত, সেল প্রাইস হচ্ছে 300 টাকা, আমার ভ্যাট এই দেখেন এটা হচ্ছে আউটপুট ভ্যাট 55 টাকা, এই দেখেন খেয়াল করেন গ্রিনটা 55 টাকা, আর রিবেট পাবো শুধুমাত্র এই ইয়েলো গুলা, এগুলো রিবেট পাবো না, এই দুইটা রিবেট পাবো না। হ্যাঁ ফরাদ, আমি তোরে পরে ফোন করবো, আমি একটু ব্যস্ত আছি রে ভাই, আমি পরে ফোন করবো তোরে, পরে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে 455 টাকা থেকে 45 টাকা বাদ গেলে এই 10 টাকাটা হচ্ছে যে আমার গভর্নমেন্টের ফান্ডে দিব, আর বাকি এগুলো হচ্ছে নন ডিবেটেবল। একই জিনিস, এটা আপনার না বুঝার কিছু নাই, এতক্ষণ পরে আসে, এটা না বুঝার কিছু নাই। ক্লিয়ার সবাই? ওকে স্যার। আচ্ছা, এটা যদি হন শেষ আপনাদের ইনপুট ট্যাক্স ক্রেডিট শেষ। দেখেন আমি এইটাতে অনেক সময় দিছি এবং অনেকবার বলার চেষ্টা করছি, এটা কেন বলার চেষ্টা করছি সেটা ভবিষ্যতে বুঝতে পারবেন যে কেন এটার উপরে এত সময়টা দিছি। আচ্ছা বলেন, আপনাদের ইনপুট ট্যাক্স নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হুম, বলেন। আচ্ছা, না থাকলে আমরা চলে যাই আমাদের সেকেন্ড টপিকস, ভ্যাট ফর্ম মুসুক মুসুক। আমাদের ভ্যাট আইনে প্রায় 75 এর মতো আমাদের ফর্ম আছে, হ্যাঁ, মানে ফরম্যাট আছে আর কি। এই ফরম্যাট গুলো আপনাকে আপনাদের বুকস এন্ড রেকর্ডস মেনটেন করার জন্য লাগবে। হ্যাঁ, তাহলে সেখানে আমরা কয়েকটা দেখি। দেখেন আমাদের ভ্যাট হলে প্রায় 75টা, আপনার দেখেন 75টা আমার অ্যাপ্রক্সিমেট ফর্ম আছে। আসেন 4.3, ওই যে একটু আগে বললাম ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট, যে আপনার এই ফরম্যাটে দেখেন, এটা খেয়াল করেন আপনারা, এই 4.3 মূসক ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট ফর্ম, এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, ঠিকানা এরকম ফরম্যাট থাকতে হবে, এবং কত কলাম বিশিষ্ট, প্রায় 12 কলাম বিশিষ্ট আমাদেরকে এই ফরম্যাটটা ফলো করতে হবে। তো আমি এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা কাজ করতে পারি, একটা লাইভ একটা এই দেখাই, একটা মিনিট। দেখা যাচ্ছে, দেখেন একটা মানে এই এটার মধ্যে একটা আপনি যে প্রোডাক্টটা তৈরি করেন, প্রোডাক্টটা বিক্রি করেন, এই প্রোডাক্টটা তৈরি করার জন্য র মেটেরিয়াল কত লাগে, পাওয়ার কস্ট কত লাগে, ইলেকট্রিসিটি কত লাগে, লেবার কত লাগে, প্রফিট কত করতেছেন, যাবতীয় ইনফরমেশন গুলো আপনাকে পার ব্যাগে পার ইউনিটে আপনাকে প্রোভাইড করতে হবে। দেখা যাচ্ছে একটা এক ব্যাগ সিমেন্ট তৈরি করার একটা ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট ফর্ম, এটা কোম্পানির নাম, কন্ট্রাক্ট অ্যাড্রেস, যেটা যাই আছে আমরা দেখেন দেখছেন, এই যে 12 লেয়ার বিশিষ্ট এই ধরনের ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। এই ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট ফর্মে যদি যে আইটেমটার নামটা থাকবে না, সেই আইটেমটা যদি আপনি কিনেন এবং সেটা যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে চান, সেটা ক্রেডিট নিতে পারবেন না, যেটা আমরা ওই একটু আগে আমি আপনাকে বলছিলাম, কোন এক ভাই মনে কোয়েশ্চেনটা করছিলেন, তাই না? জি স্যার। স্যার বলেন জুবাইর। ওকে, তারপর দেখেন 6.1, 6.1টা কি? এটা হচ্ছে যে পার্সেস রেজিস্টার, আমরা যখন বলি এটা পার্সেস রেজিস্টার। 6.1 এটা হচ্ছে যে পার্সেস পার্সেস রেজিস্টার কিভাবে মেনটেন করতে হবে, আপনি যত ধরনের প্রোডাক্ট পার্চেস করেন, যত সার্ভিস পার্চেস করেন, এখানে লিপিবদ্ধ করতে হবে। কোন কলামে গিয়ে এখানে ক্রমিক নাম্বার, কত তারিখে কিনছেন, ওপেনিং স্টক কত, কার থেকে কিনছেন, চালানপত্র কত, নাম ঠিকানা তার, বিবরণ, পণ্যের বিবরণ, ভ্যাটের পরিমাণ, এসডি থাকলে এসডির পরিমাণ, মোট উপকরণ মূল্য, এইভাবে করে 21 কলাম বিশিষ্ট আপনাকে 21 বিশিষ্ট কলাম বিশিষ্ট আপনাকে ফরম্যাটটা ফলো করতে হবে, যেটা হচ্ছে যে পার্সেস রেজিস্টার। সেলস রেজিস্টার, আপনি যে প্রোডাক্টটা সেল করেন সেটা এই 21 কলাম বিশিষ্ট প্রোডাক্ট ফরম্যাটে আপনাকে মেনটেন করতে হবে। ম্যানুয়ালি করেন, এক্সেলে করেন, বা অটোমেটেড, যেভাবেই করেন এই ফরম্যাটটা আপনাকে ফলো করতেই হবে। 6.3 মূসক, এটা হচ্ছে ট্যাক্স ইনভয়েস। আপনি যে একটা প্রোডাক্ট বিক্রি করার পরে সেটা যখন টাকার জন্য পেমেন্টের জন্য
ইনভয়েস পাঠান, এই ইনভয়েসের সাথে এই 6.3টা আপনাকে প্রোভাইড করতে হবে। সাধারণত নীল কাগজে হয়ে থাকে। এই 6.3টা ট্যাক্স ইনভয়েস বলে আমাকে কর চালানপত্র, এটার উপর ডিপেন্ড করে অনেক রিবেট নেওয়া, তারপরে গভর্নমেন্টকে কত টাকা দিচ্ছে না দিচ্ছে সব এখানে থাকবে। যেমন কার থেকে কিনতেছেন, ক্রেতার নাম, বিক্রেতার নাম, প্রতিষ্ঠানের সব এখানে ইনফরমেশন গুলো আপনি এখানে মেনশন করতে হবে। 6.5 আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন যদি অন্য অন্য সেন্ট্রাল যে অ্যাড্রেসটাকে ইউজ করে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিছেন এবং অন্য ডিপোতে যদি মাল স্থানান্তর করার সময় এই ফরম্যাটটা ফলো করে এক ডিপো থেকে আরেক ডিপোতে আপনাকে মাল স্থানান্তর করতে পারবেন। এটা হচ্ছে 6.6 উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট। উইথহোল্ডিং সার্টিফিকেট আমরা উইথহোল্ডিং নিয়ে নেক্সট ক্লাসে একটা চ্যাপ্টার পড়বো, সেখানে বলে দিয়ে আপনি যে বিভিন্ন পার্টি থেকে যে পেমেন্ট দিচ্ছেন, পার্টিতে টাকা মাল নিছেন, মালের এগেইনস্টে যে পেমেন্ট দিচ্ছেন, পেমেন্ট দেওয়ার সময় যে ভ্যাটটা উইথহোল্ড করে রাখতেছেন তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এই সার্টিফিকেটটা হবে এই ফরম্যাটে। 6.10 এটা হচ্ছে যে আপনি 2 লক্ষ টাকার উপরে, আপনারা অনেক ধরনের পারচেস করেন, অনেক ধরনের সেল করেন, যেগুলো পার ইনভয়েসে 2 লক্ষ টাকার উপরে পারচেস, 2 লক্ষ টাকার উপরে নিচে উপরে সেল, এই ধরনের ইনফরমেশন গুলো এই জায়গাটাতে ফলো আপনাকে লিপিবদ্ধ করতে হবে। 2 লক্ষ টাকার নিচে হলে সেগুলো এই ফরম্যাটে লিপিবদ্ধ করা বাধ্যতামূলক না। 2 লক্ষ টাকার উপরে হলে পার ইনভয়েস দিস ইজ আপনাদের বিভিন্ন ধরনের প্রায় 75টা ফর্মের ভিতরে আমি কয়েকটা ফর্ম দেখেছি, যে কোনো আইনের বইতে আপনাদের এই ফর্মগুলো দেওয়া আছে, আপনারা ইজিলি পেয়ে যাবেন। বলেন, আপনাদের কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনারা নিতে পারি। আর থ্যাংক ইউ স্যার। স্যার এই লিংকের সাথে সাথে পিডিএফটাও স্যার চ্যাট বক্সে দিয়ে দিতে স্যার। তার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর প্লিজ। 6.2 এর ক্ষেত্রে যেমন সেল রেজিস্টার, যে একই সমজাতীয় পণ্যের ক্ষেত্রে যে সেলিংটা করে সেটা রেজিস্টার মেনটেন করতে 6.2, আর 6.3 তো স্যার হচ্ছে ট্যাক্স ইনভয়েস, মানে আপনার এক লটে কিংবা একটা প্রতিষ্ঠানের কাছে যে পরিমাণ পণ্য বিক্রি করে ওইটা একটা ইনভয়েস হয়। এখন 6.10টা আপনি কি স্যার? কোশ্চেন কোনটা করতেছেন বলেন। মানে সিক্স আপনি পয়েন্ট কি টেনটা করছি, যে 6.10টা বোঝার জন্য এটা কি শুধুমাত্র একটা লটেই বিক্রির ক্ষেত্রে একটাই 6.10 ইউজ করতে হবে না ভিন্ন ভিন্ন? 6.10 হচ্ছে মনে হয় আপনি পার ইনভয়েসে খেয়াল করেন, আপনি পার ইনভয়েসে যদি একটা পার্টিকে 2 লাখ টাকার উপরে যদি পারচেস করেন বা 2 লাখ হুম টাকা সে একটা মেল দিছি এবং লিঙ্কটা পাঠাইছি, আপনারা